দর্শক, আমন্ত্রণ আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমে থাকছে সংস্কৃতি। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ, এই স্লোগান নিয়ে রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়াস প্রসেস, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় চিত্রশালা, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটির অডিটোরিয়ামে চলচ্চিত্র প্রদর্শিত হবে। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে লিটন সরকারের একক চিত্রকলা প্রদর্শনী পৌরাণিক মন, কাগজে মিশ্র মাধ্যম। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত। ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সৈয়দ গোলাম দস্তগীরের একক চিত্রকলা প্রদর্শনী এপিক জার্নি অফ এ মাইগ্রেটরি বার্ড। প্রদর্শনী চলবে 14 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে মির্জা তানবিরা নিপার প্রকৃতিস্থ ভিজুয়াল আর্ট এক্সিবিশন ইন নেচার। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে 6ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী। প্রদর্শনী চলবে 20 জানুয়ারি 2025 পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। আমার সেবা দাসীকে আমি তোমার কাছে চাইতে হবে কেন? তুমি আমার আম্মা না? তোমার অন্তর আমি বুঝি না? এই আব্বার লোক ভালো না, ঠিক আছে, কিন্তু এই কাজটা সে করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। মা, তুমি শান্ত হও, আমি দেখছি। আর পাপিয়া কেন আব্বাকে বিয়ে করতে যাবে? ও তো আমাকে বিয়ে করার কথা। এটা তো আপনাদের পারিবারিক বিষয়। আজকে যদি আপনাদের পরিবারের একটা সদস্য হতাম, ধরে নেন আপনার ছেলের বউ হতাম, তখন না হয় 2-4টে কথা বলতে পারতাম। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 30 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। ওই ঘটনা তো বেশ লেগে গেছে। আমি পিটোলা টুলুরে টেকার লোভ দেখা কইছিলাম ওই পুরাতন কেমিক্যাল ফ্যাক্টরির পিছে মনসুরে লয়ে যাইতে। কিন্তু বিটোলা টুলু মনসুরে নিয়ে না যাইতে ওরা গায়েব হয়ে গেছে। হয় এদিকে মনসুর আবার ঠিকই কিডন্যাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম শিলা ভালো মেয়ে এবং তোমরা চাচ্ছ শিলাকে আমি বিয়ে করি, তাই তো? ঠিক আছে, তার আগে একটা জিনিস আমাকে কনফার্ম করো, শিলার মা যেন জুথির সাথে ওই ডাক্তার ছেলের বিয়েটা ফাইনাল করে। যদি রীতান্টি সেটা করে তাহলে আমি ভেবে দেখব। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি অভিনেতা ও নাট্য নির্দেশক জাহিদ রিপন। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? জি, ভালো আছি। আজ নাট্যাচার্য সেলিম আল দীনের 17তম প্রয়াণ বার্ষিকী এবং তাকে স্মরণ করে প্রত্যেক বছরই তার জন্মবার্ষিকী এবং প্রয়াণ বার্ষিকীতে আপনারা অর্থাৎ স্বপ্নদল একটি স্মরণোৎসবের আয়োজন করে থাকেন। এবারও তার ব্যতিক্রম নয়। আজ যেহেতু 14 তারিখ থেকে শুরু হচ্ছে আপনাদের স্বপ্নদল আয়োজিত নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব 2025। আয়োজনটি সম্পর্কে একটু জানি যে অলরেডি তো শুরু হয়ে গেছে, কেমন চলছে আয়োজন বা কিভাবে শুরু করলেন? অশেষ ধন্যবাদ। সেলিম আল দীন আমাদের নাট্যগুরু, বাংলা নাটকের আচার্য। আজ সেলিম আল দীনের 17তম প্রয়াণ বার্ষিকী, পরম শ্রদ্ধায় স্মরণ করি তাকে। সেলিম আল দীন তার প্রয়াণের পরে আমরা স্বপ্নদল থেকে তাকে উৎসর্গ করে তার জন্মদিন উপলক্ষে জন্মদিনকে স্মরণ করে জন্মোৎসব, নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব এবং প্রয়াণ দিবসে ঘিরে নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব আয়োজন করে আসছি।
এবারে আমরা 31তম উৎসবটি বা আসরটি উদযাপন করতে যাচ্ছি, আজ থেকে এটি শুরু হচ্ছে। এবং আমরা ঢাকার বাইরেও 3টি উৎসব করেছিলাম, অর্থাৎ ময়মনসিংহ, ফরিদপুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তো আজকে সকাল থেকেই আমাদের আয়োজন চলছে। আমাদের কাছে এটি একটি বিশেষ দিন। আমরা সকালে 10টা থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখানে স্মরণ শোভাযাত্রা এবং র্যালি হলো প্রতি বছরের মতো, এবং আমরা নাট্যাচার্য সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলাম। এখানে অনেকগুলো দল এসেছে, সারা দেশ থেকে, গ্রাম থিয়েটারের দল, ঢাকা থিয়েটার, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরও অনেক দল এসেছে, এবং আমরা স্বপ্নদল তো দল ধরে এসেছি। তো এই দিয়ে আমাদের আজকের আসলে উৎসবটা শুরু হলো। আর এটার দ্বিতীয় পর্বটা আমরা ঢাকাতে করব, সেটি হচ্ছে 17 এবং 18 জানুয়ারি, অর্থাৎ শুক্র এবং শনিবার। এটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। আমরা এবারে বাংলা নাট্যরীতিতে নির্মিত 2টি প্রযোজনার 4টি মঞ্চায়ন করতে যাচ্ছি। প্রথম দিন অর্থাৎ শুক্রবার 5টা এবং 7টায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যনাট্য চিত্রাঙ্গদা, সেটির 2টি মঞ্চায়ন হবে। এটি অত্যন্ত জনপ্রিয় নাটক, এবং ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ভারত রঙ্গ মহোৎসবে আমরা 2024 আমন্ত্রিত হয়ে এই নাটকের 2টি প্রদর্শনী করে এলাম, ওড়িশা এবং হচ্ছে এই দিল্লিতে। এবং যেটি হচ্ছে ম্যাকবেথ উইলিয়াম শেক্সপিয়ারের খুব বিখ্যাত নাটক। এটি আমরা একটু নতুনভাবে উপস্থাপন করেছি, যেটি 18 তারিখে 2টি প্রদর্শন হবে, বিকাল 5টায় এবং সন্ধে 7টায়। আমরা ম্যাকবেথটাকে সংলাপবিহীনভাবে মঞ্চে উপস্থাপন করার চেষ্টা করছি, অর্থাৎ এটি 1 ঘন্টার একটি নাটক। আমরা বলছি যে আমরা একটি গবেষণা পরিচালনা করেছি, সেটি হচ্ছে বাংলা মূকাভিনয় রীতি কিভাবে তৈরি হতে পারে। তো সেলিম আল দীন তার সারা জীবনটা ব্যয় করেছেন বাংলা নাট্যরীতি গবেষণায়, এবং বাংলা নাট্যরীতি ঐতিহ্যের ধারা কিভাবে নতুনভাবে উপস্থাপিত হতে পারে। তো তাকে উৎসর্গ করে তার ছাত্র হিসেবে, তার শিষ্য হিসেবে আমরা এই ম্যাকবেথটাকে বাংলা মূকাভিনয়ের রীতিতে উপস্থাপন করেছি, এবং আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে যে আমরা আমাদের গুরুকে একটি প্রণতি জানাতে পারছি ম্যাকবেথের মধ্য দিয়ে। অবশ্যই এটা ভীষণ ভালো লাগার। নিজে যেহেতু মানে আপনি তাকে একদম সরাসরি একজন শিক্ষক হিসেবে পেয়েছেন, এবং তার যে দ্বৈতবাদ, সেই প্রবর্তন ধারাকে আপনি নাটকে আবার উঠে নিয়ে এসেছেন। আমি একটু জানতে চাইবো যে ম্যাকবেথ এবং চিত্রাঙ্গদা, এই 2টি নাটক এবারের স্মরণোৎসবকে কেন্দ্র করে বেছে নেবার কারণটা কি? সেটি আমরা যাই, তার আগে একটু বলি যে আমাদের এই উৎসবটা উদ্বোধন করবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির ট্রাস্টি বোর্ডের যিনি চেয়ারপারসন মনসুর আহমেদ চৌধুরী, শ্রদ্ধেয়, উনি উদ্বোধন করবেন 17 তারিখে, এবং 18 তারিখে সমাপন করবেন সেলিম আল দীনের অন্যতম শিল্পসঙ্গী ডক্টর রশিদ হারুন, যিনি অধ্যাপক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং নাট্য এবং মূকাভিনয় জন। এখন এই ম্যাকবেথ এবং চিত্রাঙ্গদা কেন বেছে নিলাম এটি একটু বলা দরকার। সেলিম আল দীন আসলে শুধুমাত্র নাট্যকার নন, সেলিম আল দীন আসলে একজন নাট্যতাত্ত্বিক। তাত্ত্বিক বললেও বোঝা যাবে না। আসলে বিষয়টা হচ্ছে কি, যে ধরা যাক আমরা যদি সমগ্র বাংলা নাটককে চিন্তা করি, আমরা দেখব যে রবীন্দ্রনাথ সেলিম আল দীন ছাড়া কেউ আসলে নাট্যতাত্ত্বিক ছিলেন, অর্থাৎ তিনি একটা নতুন তত্ত্বের কথা বলছেন, সেই আলোকে নাটক রচনা করছেন। এবং আরও একটু গভীরভাবে দেখলে আমরা বুঝতে পারবো যে রবীন্দ্রনাথ যে সচেতনতা নাটকে নিয়ে এসেছেন, সেটি আসলে হাজার বছরের ঐতিহ্যের ফল। তো সেলিম আল দীন যেটা করলেন, রবীন্দ্রনাথের সেই সচেতনতাকে একটা গগন বিস্তৃত জায়গায় নিয়ে গেলেন। তো সেলিম আল দীন মূলত আমাদের কাছে বাংলা সংস্কৃতির একটা রূপরেখা বা পথ নির্দেশনকারী। সেটি হলো সেলিম আল দীন। আমি তো তার সরাসরি ছাত্র, এবং জীবদ্দশায় 17 বছর তার সাথে আমি থাকতে পেরেছি। উনি আমাকে বলেছিলেন যে বাবা, কোনো দিন তুমি কাব্যনাট্য চিত্রাঙ্গদাটা করো, কারণ এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অসামান্য সৃষ্টি, কিন্তু এটি কখনো মঞ্চে আসেনি নিয়মিত। অর্থাৎ নৃত্যনাট্য চিত্রাঙ্গদা 2টি আলাদা ফরম্যাট, কাহিনী এক। নৃত্যনাট্য অসংখ্য দল করেছে, কিন্তু কাব্যনাট্য স্বপ্নদলের আগে পৃথিবীর কোথাও নিয়মিত মঞ্চায়ন হয়নি। এবং আমরা এই দিনে অর্থাৎ 17 তারিখে 112 এবং 113তম মঞ্চায়ন করতে যাচ্ছি। 2011 থেকে নিয়মিতভাবে এই নাটকটার মঞ্চায়ন করছি, সার্ধশত রবীন্দ্র বর্ষ থেকে। তাহলে তো নাট্যাচার্য সেলিম আল দীনকে স্মরণ করবার এর থেকে ভালো নাটক আসলেই হয় না, আমাদের বিবেচনা। আর দ্বিতীয় যে ম্যাকবেথটা সেলিম আল দীন নিজেও একবার করেছিলেন সংলাপ সহ। ইংরেজি নাটকটাকে তিনি আমাদের যে গায়ন দোহার রীতি, বাংলা নাট্যরীতিতে তিনি মঞ্চায়ন করেছিলেন। আমরা তার ছাত্র হিসেবে, শিষ্য হিসেবে এটিকে আমরা বাংলা, যেহেতু উনি সংলাপে নাটকের গবেষণা করেছিলেন, আমরা একটা মূকাভিনয় গবেষণায় বাংলা মূকাভিনয় রীতি কীভাবে তৈরি হতে পারে তার একটা প্রামাণ্য হিসেবে এই ম্যাকবেথটাকে আমরা তৈরি করেছি এবং তাকে উৎসর্গ করেছি। তো এই 2টি নাটকের বাছাই এই উৎসবে একটা মানে নতুন তাৎপর্য বহন করে বলে আমি বিশ্বাস করি। নিঃসন্দেহে। এই যে আপনি বলছিলেন যে বাংলা নাট্যের যে আচার্য, তাকেই তো আমরা নাট্যাচার্য সেলিম আল দীন বলছি, তাকে আমরা অনুসরণ করছি এবং তারপর অনুসরণ করে বাংলা নাটক এগিয়ে যাচ্ছে। আপনার কাছে যদি জানতে চাই যে নাট্যাচার্য সেলিম আল দীন কাকে আশ্রয় করতেন বা কাকে আসলে অনুসরণ করতেন? সেলিম আল দীন আসলে অসামান্য। হ্যাঁ,
রবীন্দ্রনাথ ঠাকুরকে যেমন 150 বছরে আমরা সবটা বুঝতে পারিনি, সেলিম আল দীনকেও আসলে 150-200 বছর গবেষণা করলেই হয়তো প্রকৃতটা বুঝতে পারবো। সেলিম আল দীন এতটা দূরদর্শী ছিলেন, কারণ আমাদের এখানে প্রচলিত ধারণা ছিল যে ইংরেজ আগমনের পরেই, বিশেষত 1795-তে গেরাসিম লেবেদেভ নামে একজন রাশিয়ান ভদ্রলোক প্রথম এখানে কাল্পনিক সংবদল বা সাজবদল, এটি ছিল রিচার্ড পল জর্ডেলের ডিসগাইজ, এই নাটকের একটা রূপান্তর, সেটি মঞ্চায়ন করেন। এবং আমাদের ধারণা ছিল বা আমাদের পাশ্চাত্য শিক্ষার কারণে আমাদের বিশ্বাস হয়েছিল যে ওটি বুঝি বাংলা নাটকের সূচনা। কিন্তু সেলিম আল দীন দেখালেন যে এটি আসলে 1000 বছর ধরে ছিল। যে আমরা যে ভরতনাট্যশাস্ত্রের কথা জানি, যেটি খ্রিস্টপূর্ব 100 থেকে পূর্ববর্তী 100 শতাব্দীর মধ্যে কোনো সালের মধ্যে কোনো এক সময় রচিত, এই ভরতনাট্যশাস্ত্রে যে বাংলা নাট্যরীতির কথা আছে, নন্দিকেশ্বর অভিনয় দর্পণ বা অন্যান্য জায়গায়, সেলিম আল দীন সেই ঐতিহ্যের ধারাবাহিকতাটাকে তিনি উদ্ভাবন করতে পারলেন তার অসামান্য গবেষণার মধ্যে দিয়ে। তার একটি বই আছে যেটি তার পিএইচডি থিসিসও বটে, যেটি হচ্ছে মধ্যযুগের বাংলা নাট্য। এবং সেলিম আল দীন যে এটা একবার মৌলিক এটা না, সেলিম আল দীনের আগে সচেতন হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর আবার তো মহাসমুদ্র, তার নাটক হচ্ছে তার একটা জায়গা, তার আরও অসংখ্য জায়গা আছে। তো তিনি তার মতো করে কিছু নাটক রচনা করলেন এই বাংলা নাট্যরীতি, যেটি ঐতিহ্যবাহী ধারায়। দেখা গেল সমকালে তার নাটকগুলো লোকজন কিন্তু বুঝলো না, কারণ এরকম এত গানের ব্যবহার, নাচের ব্যবহার, বর্ণনার ব্যবহার ইত্যাদি। তো রবীন্দ্রনাথের নাটকগুলো কিন্তু সেলিম আল দীন এসে সেই রবীন্দ্রনাথের ধারাবাহিকতা সেলিম আল দীন নিয়ে গেলেন একেবারে এটিকে, ওই যে আগেও বললাম যে গগন বিস্তৃত উচ্চতায়। তাহলে বিষয়টা হচ্ছে সেলিম আল দীন কাকে আশ্রয় করলেন? রবীন্দ্রনাথ এবং ঐতিহ্য। আমরা ধারাবাহিকতা বলি যে ঐতিহ্য, রবীন্দ্রনাথ, সেলিম আল দীন। আমাদের কোনো একটা উৎসবের স্লোগান ছিল এরকম যে ঐতিহ্যের ধারায় রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ থেকে সেলিম আল দীন, বাংলা নাট্যকপু 9 দিনহীন। তো এরকমই আমরা বিশ্বাস করি। এবারে স্মরণ উৎসবের জন্য আপনারা কোনো এবার আমরা একটা স্লোগান ঠিক করেছি, সেটি হচ্ছে বাংলা নাট্যের কথা অমৃত সমান, সেলিম আল দীন কহে শুনে পুণ্যবান। বাহ, এটি আসলে মহাভারতের সম্পর্কে কাশিরাম দাস যেটা বলেছিলেন সেটাকে একটু রূপান্তর করে সেলিম আল দীন সম্পর্কে বলা। জি। এবার একটু আসতে চাই যে স্বপ্নদল সম্পর্কে। এই যে স্বপ্নের একটি জায়গা স্বপ্নদল 2001 সালে আপনি এটার প্রতিষ্ঠা করেছেন, সে তখন থেকে এখন পর্যন্ত যতগুলো নাটক হয়েছে সবগুলো নাটকের মধ্যে নাট্যাচার্য সেলিম আল দীনের যেই দ্বৈতবাদ বা তার যে নতুন নাট্যরীতি, সেগুলোকে আপনি আসলে কিভাবে ব্লেন্ডিংটা করেছেন? সেলিম আল দীনের তো আমি সরাসরি ছাত্র বললে কম হবে, বলা যায় যে গোগ্রাসে তাকে ধারণ করার চেষ্টা করেছি, তার প্রতিটা আচরণ কথা থেকে শেখার চেষ্টা করেছি। এবং মনে হয়েছে যে আমি এই কথাটা বলিও আরেকবার একটু দর্শক উদ্দেশ্যে বলতে চাই, সেটি হলো যে বাংলাদেশের নাট্যকর্মীদেরকে বা সংস্কৃতি কর্মীদেরকে দুই ভাগে ভাগ করা যায় মোটা দাগে। একটা হলো যারা সেলিম আল দীনের সাহচর্য পেয়েছিল আর যারা পায়নি। তো আমরা সৌভাগ্যবান যে সেলিম আল দীনের সাহচর্য পেয়েছিলাম, এর ফলে আমাদের একটা শিল্পের নতুন জন্ম হয়েছে। হ্যাঁ, আমরা বলি নান্দনিকতাবোধের সেই জায়গাটা তৈরি হয়েছে। অবশ্যই একটা নতুন জন্ম শিল্পে আমাদের হয়েছে। তো এই জায়গা থেকে আমরা সেলিম আল দীনকে বিবেচনা করি এবং আমরা মনে করি যে সেলিম আল দীন আসলে অপরিহার্য। এবং সেলিম আল দীন যে কাজটা করেছেন সেটি হচ্ছে বাঙালি জাতিকে তার শিল্প সংস্কৃতির রূপরেখাটা কি হবে তার একটা পথ নির্দেশ করেছেন। এবং আপনি একটা যে দ্বৈতবাদী শিল্পতত্ত্বের কথা বললেন, এই কথাটা অনেক আলোচিত হয়, কিন্তু সহজ করে অনেকেই হয়তো বিষয়টাকে বুঝতে পারে না। সহজ কথাটা হলো প্রতিটা অঞ্চলে শিল্পরীতি হয় আলাদা। যেমন ধরা যাক, আমি যদি উদাহরণ দেই, অ্যারিস্টটল বলেছেন যে ইদিপাস বা অইডিপাউস যে নাটক, বলছে যে এটি নাটকের আদর্শ। আবার ইংল্যান্ডে শেক্সপিয়ার যে নাটকগুলো রচনা করেছেন, এটা হলো পঞ্চাঙ্গ, 5টা অঙ্কের ভাগ থাকে, প্রতিটা অঙ্কে কতগুলো দৃশ্য থাকে। এবং গুস্তাভ ফ্রেতাগ বা এরকম সমালোচক যারা, তারা বলেছেন যে শেক্সপিয়ারটা হলো আদর্শ। এখন যদি আপনি অ্যারিস্টটল অর্থাৎ অইডিপাসকে আদর্শ ধরেন, তাহলে কি বলে যে শেক্সপিয়ারের নাটক কোনো নাটকই হয় নাই, কারণ ওই আদর্শকে সে অনুসরণ করেনি। আবার যদি শেক্সপিয়ারকে আদর্শ ধরেন, তাহলে অ্যারিস্টটল অনুযায়ী এই সফোক্লিসদের এডিপাস এগুলো কোনো নাটকই হয় নাই। তার মানে হচ্ছে প্রতিটা অঞ্চলে আলাদা আলাদা শিল্পরীতি থাকে। সেই জায়গা থেকে সেলিম আল দীন আমাদের অঞ্চলে শিল্পরীতিটাকে ধরতে চেষ্টা করেছেন যে এত বড় একটা ভূখণ্ড, তাহলে আমাদের শিল্পরীতিটা কি হবে। উনি খুঁজে বের করে দেখলেন যে চৈতন্যদেব মধ্যযুগে যে ধর্ম দর্শনের কথা বলেছেন, অচিন্ত দ্বৈতাদ্বৈতবাদ। দ্বৈতাদ্বৈতবাদ মানে হচ্ছে দুই কিন্তু এক, অর্থাৎ একাধিক কিন্তু এক। উনি বলেছেন ধর্মের জায়গা থেকে। আর অচিন্ত শব্দের অর্থ হচ্ছে এটা নিয়ে আর পুনর্বার চিন্তা করার দরকার নেই, এটা একেবারে স্বীকৃত, বা যেটি আর চিন্তা করা যাবে না চিন্তার শেষে। তো এখন উনি বলতে চাচ্ছেন যে আমি এবং ঈশ্বর বা জীবাত্মা এবং পরমাত্মা আলাদা আবার এক।
তো সেলিম আল দীন বললেন যে এটি তো ধর্মদর্শন, কিন্তু আমাদের সকল শিল্পের মধ্যেও এই জিনিসটা আছে। আচ্ছা। কেমন করে আছে? আমাদের যে এখানকার উপস্থাপনাগুলো, ধরা যাক একটা পালা, সেটি একই সাথে একটা উপন্যাসের বৈশিষ্ট্য ধারণ করে, ছোট গল্পের বৈশিষ্ট্য ধারণ করে, তার মধ্যে বর্ণনা আছে, গল্পের মতো আছে, আবার নাচ আছে, গান আছে, অর্থাৎ সকল শিল্প তার মধ্যে একাকার হয়েছে। তো সেলিম আল দীন বলছেন, যেহেতু আধুনিক মানুষ অচিন্ত শব্দটা বাদ দিয়েছেন, যে শিল্পের শেষ কথা বলে দেওয়া যাবে না আগেই, উনি বলছেন দ্বৈতাদ্বৈতবাদ শিল্পের ক্ষেত্রে, অর্থাৎ একাধিক আঙ্গিকে সে একই আঙ্গিকে লীন হয়েছে। এবং উনি বলতে চাচ্ছেন যে পৃথিবীর মানুষ হচ্ছে এত বড় সত্তা যে যাকে কোনো আলাদা একটা আঙ্গিক দিয়ে পুরো ধরা সম্ভব নয়। এবং আপনি যদি একটু খেয়াল করেন বুঝবেন যে সেলিম আল দীন অন্য নাট্যকারদের নাটকে চরিত্র হচ্ছে শুধুমাত্র মানুষ। সেলিম আল দীন বলছে মানুষ তো সৃষ্টির মধ্যে ছোট একটা উপকরণ, এখানে অসংখ্য পোকা আছে, গুল্ম আছে, বৃক্ষ আছে, মৎস্য আছে, কত কিছুই না আছে। সেলিম আল দীনের ধাবমান নাটক যদি দেখেন, সেখানে হচ্ছে একটা মোষ, সে হচ্ছে প্রধান চরিত্র। আপনি যদি স্বর্ণবল দেখেন, সেখানে মাছ, বোয়াল মাছ হচ্ছে প্রধান চরিত্র। তার আপনি যদি কীর্তনখোলা দেখেন বা পড়েন, সেখানে দেখবেন যে মৌমাছির অনুভূতির কথাগুলো নাটকের মধ্যে আছে, অর্থাৎ ও রস খেতে খেতে যে মাতাল হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, সেই অনুভূতিগুলো আছে। তার মধ্যে সেলিম আল দীনকে বলা হয় যে উনি হচ্ছেন সর্বপ্রাণবাদী নাট্যকার, অর্থাৎ সকল কিছুর মধ্যে প্রাণ আছে এবং সকল কিছুই সম্মানের যোগ্য, সকল কিছুই মানুষের সামনে মঞ্চে উপস্থাপিত হতে পারে, এরকম একটা জায়গা। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি। আমাদের হরগজ নাটকে কয়েকটা গাড়ি নিয়ে আমরা যাত্রা করি, অর্থাৎ উদ্ধার তৎপরতার জন্য। সেলিম আল দীন বর্ণনা করছেন কথকের মুখ দিয়ে, যাত্রা শুরুর গর্জনে কেঁপে কেঁপে ওঠে গাড়িদের শরীর। গাড়িগুলোর না, দের মানে হচ্ছে একটা সত্তা আছে ওর। তো এইভাবে সেলিম আল দীন আসলে আমাদের প্রাচ্য অঞ্চলের সকল বিশ্বাসগুলোকে তার নাটকের মধ্যে দিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যে কারণে সেলিম আল দীন আসলে অপরিহার্য। স্বপ্নদল এখন পর্যন্ত কতগুলো নাটক মঞ্চে এনেছে, বা চলতি প্রযোজনাগুলোর কথা যদি বলতেন? আমরা এ পর্যন্ত 18টি প্রযোজনা মঞ্চে এনেছি এবং এগুলোর 5 শতাধিক মঞ্চায়ন হয়ে গেছে। এবং নবীন দলগুলোর মধ্যে অত্যন্ত গতিতে আমরা কাজ করি। 2001-এ আমাদের যাত্রা শুরু হয়েছে 10ই আগস্ট এবং সেটি এখনও চলমান আছে। এবং যদি উল্লেখযোগ্য নাটকের কথা এই মুহূর্তে আমরা বলি, যেগুলো আমাদের নিয়মিত মঞ্চায়ন হচ্ছে, ত্রিংশ শতাব্দী, যেটি হচ্ছে যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্য এবং হিরোশিমা নাগাসাকি এবং পৃথিবীর সকল যুদ্ধগুলোকে নিয়ে, একেবারে বসনিয়া ফিলিস্তিন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সেই নাটকের বিষয়, বা একেবারে সাম্প্রতিককালের যে গণ অভ্যুত্থানটা হলো, সেটিও ওই নাটকের মধ্যে একটা অংশে আছে। আমরা ত্রিংশ শতাব্দী করছি, তারপর চিত্রাঙ্গদা করছি, তারপরে সেলিম আল দীনের একটি নাটক হরগজ, সেটি নিয়মিত মঞ্চায়ন করি। তারপর আমাদের একটি মনোড্রামা আছে, অর্থাৎ একক অভিনয়, হেলেন কেলার, সেটিরও আমরা নিয়মিত মঞ্চায়ন করি। ম্যাকবেথ তো মঞ্চায়ন করি, এর বাইরে জাদুর প্রদীপ নামে আরেকটি মাইমোড্রামা আছে মঞ্চায়ন করি। এরকম 5-6টি প্রযোজনা আছে নিয়মিত। আর আবার সামনে আমরা নতুন নতুন কাজ শুরু করতে যাচ্ছি। মানে নতুন নাটক কি মঞ্চে আনবে এখন স্বপ্নদল? সর্বশেষ আমরা তো হলো সেলিম আল দীনকে উৎসর্গ করে ম্যাকবেথ আনলাম। আমরা এই কয়েকদিনের মধ্যে একটা কর্মশালার আয়োজন করতে যাচ্ছি। আমাদের ইচ্ছা আছে, আমাদের স্বপ্ন আছে যে সেলিম আল দীনের আরেকটি নাটক আমরা মঞ্চে আনবো। আচ্ছা, এই যে ম্যাকবেথ এবং চিত্রাঙ্গদা, এই দুটি নাটকেরই নির্দেশনা আপনি দিয়েছেন। এখন পর্যন্ত যতগুলো নাটক স্বপ্নদল মঞ্চে এনেছে, সবগুলোর নির্দেশনাই কি আপনি করেছেন? না, সবগুলো আমি না। 18টার মধ্যে হয়তো আমি 13-14টা নির্দেশক, অন্যরাও আছে সাথে, আর কিছু কিছু ইম্প্রোভাইজেশনও আছে। আর নিজের অভিনয়টা কি করা হচ্ছে সাথে? অভিনয়টা কমই করা হয়, কারণ আমি আসলে শুরুটা হয়েছিল অভিনয় থেকে, কিন্তু নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে সেলিম আল দীনের সাহচর্যে গিয়ে যেটা বুঝলাম যে আসলে নাটকের গবেষণা, নির্দেশনা, লেখা, এগুলোই হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ অভিনয়টা প্রায় সবাইকে দিয়ে কিছু না কিছু হয়, কিন্তু গবেষণাটা সবাইকে দিয়ে হয় না। তো আমি এখন তো বাধ্য হলে অভিনয় করি, যেমন প্রথম নাটক ত্রিংশ শতাব্দীতে মূল চরিত্র করি, আবার হরগজ সেলিম আল দীনের সেটিতেও মূল চরিত্র করি, আরও 2-1টা নাটকে ছোটোখাটো চরিত্র করি, কিন্তু চেষ্টা করি মানে বাইরে থাকার, কারণ তাহলে সমস্ত জিনিসটাকে চমৎকারভাবে দেখা যায়, ভুল ত্রুটিগুলো বোঝা যায়। সেটাই, মানে ক্যানভাসটা সুন্দরভাবে দেখা যায়। নিজে যখন নির্দেশনা দেন এবং নিজের নির্দেশিত নাটকে নিজে যখন অভিনয় করেন, সেটা কতখানি চ্যালেঞ্জিং? সেটা অনেক বেশি চ্যালেঞ্জিং, এবং চ্যালেঞ্জিং আরও বেশি হয় মঞ্চে। মঞ্চে যখন ব্লকিং ভুল করে, সংলাপ ভুল করে, লাইটটা ঠিক মতো পড়ে না, সেই কারণে ক্যারেক্টার থেকে বারবার বিচ্যুত হয়ে যায়। অন্তত আমার এই সমস্যাটা হয়, মানে যে কারণে আমি চেষ্টা করি যে অভিনয়টা থেকে যতটুকু দূরে থাকা যায়। আচ্ছা, আর এমনি নাটক লেখা কি হচ্ছে বা ইচ্ছে আছে? নাটক লেখা কিছু লিখেছিলাম,
পরবর্তীতে মনে হলো যে নির্দেশনা জায়গাটি আমার জন্য প্রকৃত জায়গা, কিছু নাট্যরূপ দেই বা প্রতি নাটকেই কিছু কিছু রূপান্তর বা কিছু এটা করি। যেমন ত্রিংশ শতাব্দী এটা রূপান্তরটা আমার নামই যায়, চিত্রাঙ্গতাতে একটা বড় অংশ সম্পাদনা বা অন্যভাবে একটু সাজানো আছে, সেটাতে আর আমার কোনো নাম যায় না, রবীন্দ্রনাথ ঠাকুরের নামই যায়। এরকম প্রতি নাটকেই কিছু কিছু মানে সংযোজন বিয়োজন রূপান্তর করতেই হয়। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে অধ্যয়ন করেছেন এবং সেখানেই তো নাট্যাচার্য সেলিম আল দীন পেয়েছেন। স্যারের সাথে কোনো চমৎকার অভিজ্ঞতা আছে যেটা আজকে আমাদের সাথে শেয়ার করতে চাই? স্যারের সাথে অসামান্য অভিজ্ঞতা আছে, কোনটা রেখে কোনটা বলবো? একটি ছোট গল্প যদি জানেন। ছোট গল্পটা বলি, সেটা হলো যেটা আমার সাথে এখন হয়, হ্যাঁ, দুটো বলি। সেলিম আল দীন বলতেন যে যখন কোনো একটা সৃষ্টি করবে তুমি কল্পনা করবে রবীন্দ্রনাথ ওখানে বসে আছেন, তোমার কাজটা দেখছেন। রবীন্দ্রনাথের মুখে যদি সামান্য হাসি দেখতে পাও তাহলে বুঝবে তো তোমার কাজটা কিছু হচ্ছে। তো আমি এখন শুধু রবীন্দ্রনাথ না, সেলিম আল দীনকেও একপাশে বসাই। অধিকাংশ সময় ভুরু কোচকানো দেখি তাদের যে কি করছে, কখনো কখনো হয়তো একটু হাসি দেখতে পাই, তো সেটি অনেক বড় প্রাপ্তি। আরেকটা কথা বলে শেষ করি, সেলিম আল দীন প্রয়াণের কিছুদিন আগে আমি যখন ওনার সাথে মাঝে মাঝে দেখা করতে যেতাম, জাহাঙ্গীরনগরে উনি থাকতেন, তো দেখা করতে গেলে উনি বললেন যে গত রাতে তো আমি দেখলাম হাড় হাড্ডি নামে সর্বশেষ একটা অসম্পূর্ণ নাটক। তো নাটকের কাহিনীটা হচ্ছে এইরকম যে মা মারা গেছে অনেক দিন আগে, তো ছেলে রাত্রে ঘুমাচ্ছে, হঠাৎ করে শীতের রাতে কাঁথাটা সরে গেছে, অনুভব করছে কে যেন কাঁথাটা তুলে দিচ্ছে গায়ে। তো এটা বলছে কে? বলছে আমি। বলছে মা তুমি না মারা গেছো? তো মা হেসে দিয়ে বলছে দূর বোকা, মা কি কখনো মারা যায় রে? তো সেলিম আল দীন প্রয়াণের পরে কখনো কখনো অনুভব করি যে সেলিম আল দীন পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদের বলতে ইচ্ছে হয় যে গুরু কি কখনো মারা যায়? আসলেই ভীষণ ভালো লাগছিল ভাইয়া কথা বলতে, কিন্তু একেবারে আয়োজনের শেষের দিকে আমরা চলে এসেছি। অসংখ্য শুভকামনা রইল স্বপ্ন দলের জন্য। আর 17 এবং 18 তারিখে আপনারা সেলিম আল দীন নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণ উৎসব 2025 যে আয়োজন করতে যাচ্ছেন সেটার জন্য সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অশেষ ধন্যবাদ আপনাকে, এনটিভিকেও ধন্যবাদ। আর আমি দর্শকের উদ্দেশ্যে একটু বলতে চাই, সেটি হলো যে বাংলা নাট্যরীতির যে যাত্রাটা, সেলিম আল দীন বলতেন যে বাংলা নাট্যের শিল্পশক্তি একদিন গভীর বিস্ময়ে অবলোকন, অনুধাবন এবং অনুসরণ করবে সারা বিশ্ব। অর্থাৎ আমরা বাংলা নাট্যরীতি, বাংলা সংস্কৃতি একদিন সারা বিশ্বে রাজত্ব করবো, সেলিম আল দীন এটা বিশ্বাস করতেন। সেই জায়গা থেকে সেলিম আল দীন নিয়ে আমরা যুদ্ধ করে যাচ্ছি এই 17-18 সেলিম আল দীন উৎসব আজকে সহ। তো আপনারা সবাই এই সেলিম আল দীনের ধারা বাংলা নাট্যরীতির চিত্রাঙ্গত এবং ম্যাকবেথ দেখতে আসুন, বা আপনারা সারা বছর নাটক দেখুন। থিয়েটার যত সমৃদ্ধ হবে একটি দেশ তত সমৃদ্ধ হয়ে উঠবে। অশেষ ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।